শেষ পর্যন্ত আমি কিন্তু বাঙালি। তার একটা উদাহরণ দিই, আমাকে দিয়ে উদাহরণ দিই। আমি কিন্তু প্রত্যেক মানুষকে একটা গ্রন্থাগার মনে করি। বিশেষ করে যারা বয়স্ক, সে অশিক্ষিত হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, জ্ঞানী হোক, ধনী হোক, দরিদ্র হোক, নারী হোক, পুরুষ হোক, সব মানুষকে, বিশেষ করে বয়স্কদের আমি একটা গ্রন্থাগার মনে করি। আমি কিন্তু শিশুদের কাছ থেকেও শিখি। আমি শিশুদের কাছ থেকে যা শিখেছি, আমি বিশ্ববিদ্যালয়ে ওগুলো শেখানো হয় না, আমি জানি। গ্রন্থাগারে ওগুলো পাওয়া যায় না, আমি জানি। আর যারা বয়স্ক, তাদের অভিজ্ঞতা, তাদের কথা, তাদের পোশাক, তাদের চোখ মুখ আমাকে যে শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে তা পাওয়া যাবে না। একসময় পুঁথিগত বিদ্যার প্রতি আমার মোহ ছিল, কিন্তু পরে যখন দেখলাম যে না, প্রকৃতি, পাহাড়, নদী, বন, আকাশ, মহাশূন্য, মানুষের কাছে অনেক শেখার আছে। জাতি, উপজাতি, আদিবাসী, সবার কাছে শেখার কিছু আছে। আমার শিরোনাম হচ্ছে, আজকে আমার লাইভের শিরোনাম হচ্ছে, আমি কিন্তু শেষ পর্যন্ত বাঙালি। আমার মনে হয় আমার বয়স যখন 13, 14 কি 15, আমি যত হিন্দি এবং উর্দু গান শুনেছি, কোনো বাংলা ভাষী আমার বয়সী মানুষ কখনোই তা শুনে নাই, কখনোই না। আমি এত উর্দু গান শুনতাম যে আমি উর্দু গানের ছিলাম হলো মানে পোকা, যাকে বলা হয়। হিন্দি মুভির পোকা। হিন্দি মুভি আমাকে দেখতে হতো, মানে যখন আমরা হিন্দি মুভি আমাদের ওখানে টিনের ঘরে চালানো হতো, শুরু থেকেই আমি দেখতাম এবং দীর্ঘ সময় হিন্দি ছবি দেখেছি। আর দীর্ঘ সময় আমি উর্দু গান, আমার আমি বললাম তো, কোনো বাঙালির সন্তান, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। কেন বললাম? কারণ আমার এলাকার মানুষ দিয়ে আমি অনুমান করেছি, বড়রা যা শুনতো না তার চেয়ে বেশি আমি উর্দু গান শুনতাম। যদি আমরা উর্দুভাষী না, এবং উর্দু বুঝতামও না তখন, তারপরে উর্দু শুনতাম। তারপর এক সময় কম বয়সে উর্দু ভাষা শিখে গেছি। কারণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী ছিল বিহারি। আমাদের প্রতিবেশী ছিল একটা বিহারি। আর আমার বই, এর আগেও একবার লিখেছি যে আমার বই পড়ার যে অভ্যাসটা গড়ে দিয়েছিল, তিনি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের বা স্কুল কলেজের শিক্ষক না। আমার বই পড়ার নেশাকে, আমার বই পড়ার অভ্যাসকে নেশায় পরিণত করে দিয়েছিলেন একজন উর্দুভাষী বিহারি, বাঙালি নন। আমি তার কাছে কৃতজ্ঞ। এটা নিয়ে আমি পোস্টও দিয়েছিলাম। তিনি কিন্তু বেশি শিক্ষিত না, তিনি স্কুল প্রাইমারি পাশ করেছেন কিনা আমার জানা নেই। তিনি বাংলা পড়তে পারেন, উর্দু পড়তে পারেন। যে আমাকে অভ্যস্তটা, মানে বই পড়াকে নেশায় পরিণত করে দিয়েছিলেন। যদিও তিনি বই দিতে সব ধর্মীয় বই পড়েছি, এটা ঠিক। এমনকি আমি ধর্মীয় পত্রিকা পড়ে আমি বই পড়ার অভ্যাসে চলে গেছি। সে যাই হোক, এখন বুঝতে পারছেন তো, তিনি ছিলেন বিহারি উর্দুভাষী, তার কাছে উর্দু বলতে বলতেই চলতে চলতে শিখে গেছি। আবার ছোটবেলায় প্রতিবেশী ছিল উর্দুভাষী বিহারি। যাই হোক, সঙ্গত কারণে উর্দুর প্রতি আমার, উর্দু আমি যেহেতু বুঝতাম, গানগুলো আমার খুব ভালো লাগতো। আমার মনে হয় আমি বাংলা গান যত না শুনেছি, তার চাইতে 300 গুণ বেশি শুনেছি উর্দু গান আমার বয়সেই, মানে কম, ওই 15 বছর বয়সেই। তো আমার একসময় খুব ভালো লাগতো উর্দু গান, এখনও লাগে। এখন আমি নুসরাত ফতে আলীর গান, মেহেদি হাসান, এদের গান শুনলে, মোহাম্মদ রফি, গোলাম আলী, এদের গান শুনলে আমি মুগ্ধ হয়ে যাই, কোনো সন্দেহ নাই। আর নুসরাত ফতে আলীর গজল এবং গান তো আমি যখন অসুস্থ হয়ে যাই, মানে আমার যখন মানসিকভাবে কষ্ট পাই, অসুস্থ থাকি, তারপর শারীরিকভাবে অসুস্থ থাকি, মানসিকভাবে কষ্ট পাই, তখন আমি নুসরাত ফতে আলী খানের গানে চলে যাই। তাহলে বুঝতে পারছেন তো আমি কেমন উর্দু শুনি। কিন্তু শেষ তো কিন্তু আমি বাঙালি। যখন দোতরা বাজে না আমার সামনে, আমি একটা, কেন এগুলো বললাম জানেন? যেহেতু আমি অভ্যস্ত।
মানে আমার চেয়ে বেশি উর্দু গান কেউ শুনে নাই আমার বয়সী, মানে আমার কম বয়সী যখন ছিলাম আমি, কেউ শুনে নাই আমার চেয়ে বেশি উর্দু গান। কারণ তারা উর্দু বুঝেই নাই, উর্দু গানই তারা বোঝে না, শুনবে কি? দুই একটা জনপ্রিয় গান হয়তো শুনতো, এছাড়া আর তো শুনতো আমি শুনতাম। সেই জন্য বলতেছি। আর কাওয়ালি তো ছিল আমার প্রিয়, বুঝতে পারছেন? মানে উর্দু কাওয়ালি আমি ছাড়া মুসলমানের মধ্যে উর্দু ভাষায় শুনতো না, বাংলা ভাষায় শুনতো। উর্দু ভাষায় কাওয়ালি মুসলমানের ছেলেরা, মানে বাঙালি সন্তানেরা খুব কম, আমি শুনতাম। সোনো চান্দা সোনো তারা আ রাহা হে রব কা প্যারা, শোনো হে মুমিন মুসলমান, এগুলো এই কাওয়ালি প্রচুর শুনতাম। মানে আমি বললাম তো, যেহেতু উর্দু প্রিয় ছিল, আর কাওয়ালি শোনার জন্য দেওয়ানগঞ্জ চলে যেতাম, বিহারি কলোনিতে চলে আসতাম, ময়মনসিংহ, বা বিহারিদের কাওয়ালি হইতো তখন যাইতাম। আমাদের এলাকায় বহুবার চেষ্টা করেছি কাওয়ালি শিমলা বাজার আনার জন্য আমি নিজেও, কিন্তু হয় নাই। কারণ আমাদের ওইখানে উর্দুভাষীর অত গুরুত্ব দেয় নাই, বরং বাউসি মাঠে হয়েছিল আমাদের এলাকার একটা পাশের গ্রাম, আমার নানার বাড়ির কাছে, সেইখানেই উর্দু কাওয়ালি হয়েছিল। অত মানুষ হয় নাই, তো আমি ছিলাম সেখানে। যা হোক, যেটা বলছিলাম, তার মানে আমি বোঝাতেছিলাম যে উর্দুর প্রতি আমার কীরকম একটা মোহ। কিন্তু শেষ পর্যন্ত আমি বাঙালি কেন বললাম জানেন? আমার সামনে যখন দোতরা বাজে, রেল লাইনের ধার দিয়ে কেউ দোতরা বাজায়, আমি দাঁড়িয়ে যাই। আমার সামনে কেউ যখন বাঁশি বাজায়, আমি থেমে যাই। আমি অন্তত যত জরুরি কাজ থাকে, ঘাটটা ঘোরাইতে হবে, একটু দাঁড়াতে হবে। যেমন কয়েকদিন আগে রাস্তায় বেরোয়েছে এই বয়সেও, বাঁশির যখন টানটা দিল, আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ, এবং আমি শুনলাম। রাস্তার ধারে একটা নোংরা লোক, মানে শাড়ি নোংরা বলতে আমি, সে ময়লা, গোসল করে নাই 3-4 দিন, বোঝা যাইতেছে, সে বাঁশি বাজাইতেছে, আমি শুনলাম। এটা কারণ কি জানেন? কারণ আমি বাঙালি। এই যে দোতরা বাজলে, এখন আমি এত হিন্দি প্রিয়, আমি এত মাইকেল জ্যাকসনের গান শুনলাম, এত উর্দু গান শুনলাম, কিন্তু দোতরা বাজলে আমার হৃদয় কেঁপে ওঠে, আমার ভেতরটা বাজে। কেন? কারণ আমি বাঙালি। আমি 3 মাস, প্রায় একজাক্ট ফিগার খেয়াল নাই, আমি প্রায় 3 মাস ভাত খাওয়া থেকে বিরত ছিলাম, যে কি হবে ভাত না খেলে। কিন্তু 3 মাসের কাছাকাছি যখন এসে যায়, আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম যে আমি এখন ভাত না খেলে পাগল হয়ে যাব, মারা যাব। তার মানে আমি বাঙালি, তার মানে আমি বাঙালি। আমি একটা দেশে ছিলাম, বাংলা ভাষা বলার কোনো লোক পাই নাই। আমার থেকে প্রায় 300 মাইল দূরে শুনলাম একটা বাঙালি পরিবার আছে, শুধু বাংলা কথা বলার জন্য চলে গিয়েছিলাম। এবং আমি যার বাসায় থাকতাম, সেই আমাকে খোঁজ দিচ্ছে, আমাকে কেমন যেন মানে মনে হচ্ছে, মানে তিনি আমাকে বলতেছিলেন যে তোর এরকম দেখা যায় কেন, তুই হতাশ কেন, তুই ভালো পরিবেশে আছস, ভালো বেতন পাস, তুই এরকম কেন, তোর বাসায় কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কী সমস্যা? আমি তাকে বললাম যে ভাই, আমি তো বাংলা ভাষী মানুষ ছাড়া আমি থাকতে পারতেছি না। পরে তিনি কার কাছ থেকে খবর নিয়ে, আমার থেকে 300 নাকি 350 মাইল দূরে একটা পরিবার ছিল বাঙালি, তাও ফুল পরিবার না, পাচার হয়ে যাওয়া, অদ্ভুত ব্যাপার, পাচার হয়ে যাওয়া একটা নারীর বিয়ে হয়েছিল। পরে তারা বিয়ে করছে, সেখানে সংসার, তার কাহিনী শুনেছি। পরে তিনি পাচার হয়ে গেছিলেন, সেখানে তিনি, ওই নারীটাই শুধু বাংলা জানে, আর কেউ জানে না। তার আর এক কলিকের ওয়াইফ বাংলা জানে, মানে ওই পাচার হওয়া নারীটা পরে সে ভালো আছে, সেইখানে সুখে শান্তিতে আছে। মানে যে নিয়েছে সে পাচার করে নাই, অন্যজন্য তাকে, তার বাল্যকাল ছিল পাচারের কাহিনী শুনেছি, তিনি পাচার হয়ে গিয়েছিলেন, তার কাছে আমি শুনেছিলাম। তার বাসায় নিয়ে যায়, আমি তার সাথে বাংলা কথা বলি, কারণ 400 মাইলের মধ্যে আর কেউ নাই। আমি যার চাকরি করতাম, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, একজন মহিলা, তার সাথে আমরা বাংলায় কথা বলি। তিনি তো আমাকে কোনোদিন দেখেন নাই, তিনিও কারোর সাথে, ওই যে বললাম পাচার হয়ে আসছিল, তাই তাকে সাধারণত বাঙালিদের সাথে মিশতে দেওয়া হয় নাই। আমাকে কী কারণে মিশতে দেওয়া হয়েছে আমি জানি না। আমরা কথা বলেছি, সে বলল যে উন্মাদ হয়ে যায়, তাকে মাঝে মাঝে নাকি এরকম বাংলা ভাষায় এনে দিতে হয় কথা বলার জন্যে, নাহলে সে পাগল হয়ে যায়। কাকতালীয়ভাবে আমার অবস্থা তাই ছিল, আমরা কথা বলি, তার মানে আমি বাঙালি। সে নারীটিও বাঙালি ছিল, আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল, মনে হয় তার সাথে আমার 1000 বছরের পরিস্থিতি। আমি তখন বুঝতে পেরেছিলাম, আমার চোখে পানি এসে গেছিলো যে ভাষার কি টান, ভাষার কি টান। আমি সমাজতান্ত্রিক রাজনীতি করি, তাই আমার কাছে জাতীয়তাবাদ, ভাষাপ্রেম, ধর্মপ্রেম, জাতিপ্রেম এগুলো আমার কাছে কিছু মনে হয় না। কিন্তু
তখনও থেকে কিন্তু আমি বাম রাজনীতি, কিন্তু তাকে দেখার পরে আমার চোখে পানি এসে গিয়েছিল, তাকে আমি জড়িয়ে ধরেছি। অথচ তার সাথে সবাই বিস্মিত হয়ে গেছে, বাংলা ভাষায় কথা বলে জড়িয়ে ধরে গেছে, কেউ কাউকে চিনে না, আমরা জড়িয়ে ধরি, আমরা কথা বলি। তারা অবাক হয়ে গিয়েছিল, দুই ভাষাভাষীর মানুষ চমকে গিয়েছিল। পরে আমরা কথা বলি, ওগুলো আবার অনুবাদ করে তাদের শোনায় আমরা কি বলি। তার ওয়াইফ বলতেছে আমি কি বলতেছি, ঠিক আছে, আবার আমাকে জেনেছে, তাকে আমি অনুবাদ করে শোনায় আমরা কি আলাপ করলাম। আমরা প্রায় 4 ঘন্টা সেখানে ছিলাম, আমি ছিলাম সেদিন, থাকতে বলছে, আমরা থাকি নাই, সেটা আবার অন্য ইখতিয়ার। যাই হোক, তো তখন মনে হয়ে গেল আমি বাঙালি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্ভবত এই জন্যই বলেছেন, তার মতো একজন ধার্মিক লোক, তাকে অনেকে পীর মনে করে, অলি মনে করে, তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওখানে মাজার বলে। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলেছেন আমি আগে বাঙালি পরে মুসলমান। এই কথাটা মানে আমাদের দেশে এটা নিয়ে তো আলোচনা করবে না কেউ, এই কথাটা রিসার্চ করে এর উপরে ডক্টরেট দেওয়া উচিত, কিন্তু আমাদের দেশে তো এগুলো চলবে না। আমি আগে বাঙালি পরে মুসলমান, যেমন আরবরা আগে আরব পরে মুসলমান, যেমন তুর্কিরা বলে আমরা আগে তুর্কি পরে মুসলমান, ইরানিয়ারা বলে তারা আগে পার্সিয়ান তারপরে মুসলমান, বেলুচরা বলে আমরা 6000 বছর যাবৎ বেলুচ, 15 বছর যাবৎ মুসলমান। সিন্ধরাও তাই বলে যে আমরা হাজার হাজার বছর ধরে সিন্ধ তারপর মুসলমান। একমাত্র বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি, বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি যারা বলে আমরা আগে মুসলমান পরে বাঙালি। আসলে এটা তারা বলে না, এটা বলানো হয়। আমি ধর্মকে হেয় করার জন্য বলি নাই। আচ্ছা, আপনি কি পারবেন আরবের মতো রুটি আর গোস্ত খেতে সারাদিন? আমি লিখে দিতে পারি, বাংলাদেশের 95% মানুষ, আপনি কয়দিন মাংস খেতে পারবেন আপনি যদি বাঙালি হন? আমি পারি না, আপনি পারবেন? আমি 15 দিনের উপরে মাংস খাই, আমি পরীক্ষা করেছি। আমি যখন 3 মাস ভাত নিয়ে খেয়ে দেখেছি যে ভাত না খেলে কি হবে। কিন্তু বাঙালি তো ভেতো বাঙালি। আমার বিবি সাহেবা আমার উপর আজ খুব ক্ষুব্ধ, রাগান্বিত, তারপরেও একটা কফি দিয়ে গেল, একটু খেয়ে নেই। যাই হোক, যা বলছিলাম, আমরা আসলেই বাঙালি। আমি 15 দিন একটানা মাংস খেয়েছি, পরে আর খেতে পারি না। আমি শুধু মাংস আর রুটি খেতাম 15 দিন, আর 16 দিন পারি নাই। দাঁত ব্যথা হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, পারলাম না। কারণ কি? কারণ আমি বাঙালি। কিন্তু আমি যদি আরব হতাম, ইভেন আমি যদি পাকিস্তানের বিশেষ অঞ্চলের হতাম বা ভারতের বিশেষ অঞ্চল হতাম, আমি রুটি মাংস খেয়ে সারা জীবন থাকতে পারতাম। কিন্তু আমি তো বাঙালি, আফটার অল তো আমি বাঙালি। তার জন্যেই দেখেন, আমি ছোটোবেলায় রবীন্দ্রনাথের গান শুনতাম, মনে করতাম এটা নজরুল সঙ্গীত, যদিও প্রচুর উর্দু গান শুনতাম, ঠিক আছে, জানতাম না এগুলো রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ভালো লাগতো। রবীন্দ্রসঙ্গীতের বলতে আমরা শুধু জাতীয় সঙ্গীত ছাড়া তো আর কোনো দিন গাই নেই, মফস্বলের মানুষ। আর মফস্বলে তো রবীন্দ্রসঙ্গীত চর্চা ছিলই না বলতে চলে, শুধু হিন্দু পরিবারে রবীন্দ্রসঙ্গীত চর্চা হতো। আফটার অল এই যে রবীন্দ্র বিরোধী, এটা অবচেতন মানে মুসলমানরা মেনেই নেয়। যাই হোক, এই নজরুল ইসলাম যদি গজল টজল না লিখতো তাহলে বাঙালি মুসলমান তা অনেকেই পড়তো না তার লেখা। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। ফাইনালি আমরা বাঙালি। আপনি দেখেন, যতই প্যান্ট শার্ট পরেন, স্যুট বুট পরেন, লুঙ্গি না পরলে ভালো লাগে না, ঠিক না? এই যে আমি কিন্তু জিন্স প্যান্ট পরে 10 দিনও থাকতে পারি একটা না, তারপর লুঙ্গি না পরলে ভালো লাগে না। কারণ কি? কারণ আমি বাঙালি। যতই ভালো খাবার খাই, গুঁড়া মাছ না খেলে ভালো লাগে না। কারণ কি? কারণ আমি বাঙালি। যতই ভালো খাবার আমাকে দেওয়া হোক, পুঁটি মাছটা একটু ভেজে খেলে আমার ভালো লাগে, গুঁড়া মাছ খেলে ভালো লাগে, সাজনা পাতলা ডাল ভালো লাগে। কারণ কি? কারণ আমি বাঙালি। আমি কেন প্রকৃতিকে ভালোবাসি? কারণ আমি বাঙালি। ফুল কেন ভালোবাসি? কারণ আমি বাঙালি। ওই আরব থেকে কিছু দর্শন এনে আমি ওটা আরবি দর্শন বলবো। সারা পৃথিবীতেই মানুষ কনভার্টেড হয়ে মুসলমান হয়েছে, তারা সংস্কৃতি ছেড়ে দেয়নি। ইরানিরা এবং তুর্কিরা ফুলকে ভালোবাসা ছেড়ে দেয়নি, বাঙালি কেউ ছেড়ে দিয়েছে, নির্বত্ত। কিন্তু ফাইনালি সে কিন্তু
ফাইনালি সে কিন্তু বাঙালি। দেখবেন তার হাসি কান্না বেদনার সাথে অন্য দেশের মিল নাই, যদিও কান্নার ভাষা এক, হাসির ভাষা এক, দেখবেন কোথায় যেন একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কারণ আমরা বাঙালি। আমি লালন ভক্ত কবে হলাম? এই যে এত উর্দু গান শুনি, আমাকে একদিন যখন দেখে যে আমি সিনিয়র, কিন্তু আমার বাবার চেয়ে বয়স বড়, তিনি দেখতেন যে আমি উর্দু গান বাজাই, হিন্দি গান বাজাই বা হিন্দি গান শুনি, খেয়াল করতেন। বাজারের ভিতরে তো আমাদের দোকান, ওনার বাসাও বাজারের ভিতরে। আমি বলে দেই, শিমলা বাজারে পাবনাপট্টি মোড়ে আবুল ভাইয়ের আব্বার কথা বলতেছি, যারা শৈশবের লোক তারা চিন্তা ফেলেছেন, ইসরাফিল কাকা। ওনার অরিজিনাল বাড়ি বয়রা, শৈশবাড়ি উপজেলার, জামালপুর জেলার শৈশব উপজেলা বয়রা, তার অরিজিনাল বাড়ি কিন্তু শিমলা বাজারের স্থায়ী বাসিন্দা। সেই ইসরাফিল কাকার কথা বলতেছি। ইসরাফিল কাকা ছিলেন সরিষাবাড়ির ভিতরে লালনের হচ্ছেন ভক্ত না, শুধু লালনের গানের অনুসারী। তিনি প্রতি বছর কমপক্ষে একবার ওই শিমলা বাজার তুলা, এখন যেটা মোড়, চৌরাস্তা মোড়, পাবনাপট্টি মোড়টা, ওইখানে তুলাপট্টিতে তিনি লালনের আসর বসাতেন রাত্রের বেলা 10টা থেকে। আমার মনে আছে, আমি আমার বাবার সাথে যাইতাম, কিন্তু আমার ভালো লাগতো না, কারণ আমি তো উর্দু গান শুনি। আর লালনের গান, আসলে তো লালনের গান বোঝার একটা বয়স লাগে, মিনিমাম একটা বয়স লাগে। কিন্তু এখন যদি বলে লালনের গানের বয়স লাগবে, তাহলে উর্দু গজল গান এগুলো বয়স কেন লাগলো না? আসলে লালন আমার বাসায় চর্চা হয় না, বা আমি জানতামই না যে লালন কেউ আছে। কিন্তু ওই যে আমি ভেতরে বাঙালি, ইসরাফিল কাকা একদিন আমাকে লালনের গান শোনায়, তারা বাসায় বসে বসে আমাকে, এই আমার আব্বার নাম, এই আমাকে ছেলে দিকে আসো, তুমি আমার ছেলে না? জি, এদিকে আসো, আসো। ডেকে নিয়ে তিনি আমাকে ক্যাসেটে লালনের গান শোনান। আমি শুনলাম কিছুদিন, তারপর আমি লালনের ভক্ত হয়ে যাই। কারণ কি? কারণ আমি ভেতরে বাঙালি। আসলে আমি ভেতরে ভেতরে বাঙালি, তো আমি তো বাঙালি সন্তান, তাই বাংলা আমাকে ছাড়তে পারবে না, সম্ভব না। আপনি চাইলেও আপনাকে ভাত খেতেই হবে, লুঙ্গি পরতেই হবে। আপনি বাঙালি নারী দেখেন, পৃথিবীর যত নারী দেখেন প্যান্ট শার্ট পরলে তাদের কিন্তু ভালো লাগে। ইউরোপীয় নারীদের দেখেন হাফ প্যান্ট পরলে, এমনকি তারা বিকিনি পরলেও ভালো লাগে, তাই না? সত্য কি না? কিন্তু আমাদের বাঙালি নারীকে আপনি বিকিনি পরান, দেখেন কি বিশ্রী লাগে। বিশ্বাস হয় না আপনার? আপনি পরিয়ে দেখেন কি বিশ্রী লাগে তাদের। হাফ প্যান্ট পরান, বিশ্রী লাগে তাদের। কিন্তু বাঙালি নারীকে শাড়িতে সুন্দর দেখায়। হতে পারে এটা আমার শাড়ির প্রতি প্রেম বা বাঙালি আনার প্রতি প্রেম বলে হতে পারে, আমি তা জানি না। অবচেতন মনে হয়তো আমি বাঙালি প্রেমকেই প্রায়োরিটি দিতেছি, তাই মনে হইতে পারে। শাড়িতে সুন্দর দেখায়, কারণ আপনি দেখেন এই প্রেমটা শুধু আমাদের বেলায় প্রয়োজন। এই দেখেন তামিল, আপনারা যারা তামিলনাড়ুতে গেছেন বা দক্ষিণ ভারতে গেছেন, দেখেন তারা কিন্তু এত ধনী মানুষ, তারা লুঙ্গি পরে তৃপ্তি পায়। তাদের কিন্তু টাকার অভাব নাই, এমন না যে টাকার অভাবে তারা ওই লুঙ্গিগুলো পরে। তামিলেরা তারা কিন্তু ধুতি পরে না, লুঙ্গি পরে আমাদের মতো, তবে সাদা। তাদের এই প্রেমটা কেন? কারণ এই যে আমরা যেমন বাঙালি, তারা তেমন তামিল, লুঙ্গি তারা ভালো লাগে কেন? এমনকি ওই লুঙ্গিগুলোর দাম কিন্তু অনেক। এই যে আমরা যে দামি প্যান্ট পরি, তার তো অনেক দাম, 4,000, 5,000, 10,000, 15,000 টাকার লুঙ্গি, এগুলো দামও কিন্তু কম না। আচ্ছা, যদি কমও হতো তারপরেও পড়তাম আমরা, কারণ এটা আমরা স্বস্তি পাই, শান্তি পাই, কারণ আমরা বাঙালি। বাঙালিকে মাছ খেতেই হবে। পানি দেখলে আমি লাফ দিয়ে সাঁতার কাটতে ইচ্ছা হয় আমার। কারণ কি? কারণ আমি বাঙালি, আমি নদীমাতৃক দেশের মানুষ, আমি বদ্বীপের বাসিন্দা। আমি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম একটাই বদ্বীপ, এত বড় বদ্বীপ। এই বদ্বীপে আমরা বদ্বীপকে, এটাই তো আমাদের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আছে, কিন্তু আমরা এই ডেল্টা, এই বদ্বীপটা যে কি আমাদের শেখানো হয় না। এই বদ্বীপ কি এটা শিখেছি আমি 25 বছর বয়সে, যে বদ্বীপ বলতে কি বোঝায়। আমরা বাঙালি, আমরা এই বদ্বীপের বাসিন্দা। এখানে আমি নদী দেখলেই সাঁতরাতে ইচ্ছা হয়, পুকুর দেখলে কিন্তু সাঁতরাতে ইচ্ছা করে না। আপনাকে আমি কিন্তু একটা তথ্য দেই, আমি পুকুর পাড়ে বহুদিন দাঁড়ালাম, কিন্তু একদিন ইচ্ছা হয় না একটা লাফ দেই। কিন্তু নদীর পাড়ে দাঁড়ালেই আমার কেন একটু লাফ দেয়, একটু সাঁতার কাটি। কারণ কি? কারণ আমি বাঙালি, নদীর সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা নদীর পাড়ের মানুষ, মানে আমরা বাঙালি, আমরা সাগরের পাড়ের মানুষ না। ওই ইভেন যারা সাগর পাড়েও থাকে, তারা ওই তার সাইডে কিন্তু নদী, তার আশেপাশে কিন্তু নদী। কিন্তু অন্যান্য যারা আরব আছে বা অন্য দেশ আছে, যাদের বড় বড় সাগরের পাশে, তাদের কিন্তু নদী নাই, আমাদের নদী আছে।
আমাদের বড়শি দিয়ে মাছ মারতে ইচ্ছে হয়, নৌকা চালাতে ইচ্ছে হয়, না পারলেও মনে হয় একটু নৌকা চালাই। কেন? কারণ আমরা বাঙালি। আপনি একজন আরবকে দেন, সে নৌকা চালাতে যাবে না, তারা তাদের মতো ভাববে। যা বলছিলাম, যখন রবীন্দ্রনাথের গান শুনি, দাঁড়াই শুনি। কারণ কি? কারণ আমি বাঙালি। ওটাই আমার মানে উর্দু হিন্দি ওগুলো আমার মগজে, আমার হৃদয়কে টাচ করে না, খুব কম। কারণ আমার দোতরায় যখন সে টোকা দেয়, কোনো দোতরায় যখন কেউ টোকা দেয়, দোতরায় যখন কেউ টোকা দেয় কোনো বাউল, আমার মনে হয় টোকাটা আমার বুকের ভিতরে দিল। কারণ কি? কারণ আমি বাঙালি। এটা মনে রাখবেন। আপনি যতই কিছুই, যত পোশাক পরেন, যত কিছুই করেন, আপনি কিন্তু বাঙালি। আপনি জোর করে কাক যেমন ময়ূর হবে না, ময়ূরও তেমন কাক হতে পারবে না, সম্ভব না। সেকেন্ড ডিস্টার্ব হচ্ছে, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই করি আগে। ডিস্টার্ব হইতেছে, একটু নক রাখলাম। যা বলছিলাম, আমরা আসলে বাঙালি। আপনি পৃথিবীর কোনো জাতিকেই, মানে একমাত্র এই বাঙালি মুসলমান ছাড়া কোনো জাতিকে আপনি তার জাতির বিরুদ্ধে তার সামনে কথা বলতে পারবেন না। আপনাকে কানের নিচে একটা থাপড়া যে দিবে, কান ফাটায় ফেলবে আপনাকে। বলা তো দূরের কথা, আপনি শুনবে না তারা। আপনি একজন মিশরীয়র সামনে মিশর জাতির বিরুদ্ধে কথা বলেন, আপনার কান ফাটায় ফেলবে। আপনার একজন তামিলের সামনে, ইভেন ভারতীয় হয়ে আপনি তামিলদের সমালোচনা করেন, আপনার কান থাকবে না, সাথে লাল হয়ে যাবে আপনার। একমাত্র বাঙালি আছে না, এদের সামনেই সমালোচনা করা যায়, বা এরা নিজেরাই করে। আমি আমার দেশকে সমালোচনা করি এই জন্যে যে আমার দেশ আরও ডেভেলপ হোক। আমি সরকারের সমালোচনা করি, সরকার আরও ভালো কিছু করুক, এই জন্য করি, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করুক। কিন্তু আমার জাতির ব্যাপারে তো আমি সমালোচনা করতে পারি না দাদা। আমার জাতিকে হেয় করে, এমন ঠাট্টা করেও না, উচিত না। আবার বলবেন যে আমি ভাঙ্গু বলি, ওটা আলাদা বিষয়। বাঙালিকে ভাঙ্গু বলি না, প্রশ্নই আসে না। বাঙালিকে হেয় করবো কেন? প্রশ্নই আসে না। আমি নিজে বাঙালি তো। আপনার আমি মানবতাবাদী মানুষ, আমি কাকে হেয় করবো না? কোনো জাতিকে না। আমি যাদের পছন্দ করি না তাকেও আমি হেয় করবো না। অনেকেই বলেন যে আমি পাকিস্তানের সমালোচক। পাকিস্তানের নামে তো কোনো জাতি নাই। অনেকেই বলে যে আমি তো পাকিস্তানের কট্টর সমালোচক। না, আমি তো আফগানিদের সমালোচনা করি না। আফগান তো আরও কট্টর। আফগানির একটা জাতি, পাকিস্তানি বলতে কোনো জাতি নাই তো পৃথিবীতে। এটা একটা কৃত্রিম শব্দ। আর বয়স হলো 1940 সালে এই শব্দটার উৎপত্তি। তো পাকিস্তানের তো জাতি না, সেখানে আছে। আপনি এই অদ্ভুত ব্যাপার, এই উপমহাদেশে ভারতীয় বলতে কোনো জাতি নাই, কিন্তু তার এই গর্ধবেরা পাকিস্তানকে জাতি মানে। কত বড় গর্ধবেরা, ঐতিহাসিক গর্ধব। এবং একটু বড় বড় লোকগুলোই করে ডক্টরেটারাই। আগে ডক্টরেটদের মনে হতো আরে বাবা রে বাবা, ডক্টরেট মানে পৃথিবীতে আসে খোদার পরেই সে বোগাস। আমরা জানি যে স্টাডি করবে সেই জ্ঞানী, যে চিন্তা করবে সেই জ্ঞানী। ওগুলো নেশা কেটে গেছে অনেক আগেই। ওগুলো জানি আমরা যে কে কি বলে। কারণ ডক্টরেট ডিগ্রি করা মানে তো সে খোদা না। অনেকেই দেখি বলে ডক্টরেট ডিগ্রি নিয়ে শুনি, তার কথা মানবা না। ফরিদ তসলিমা নাজরিনের তো 3টা ডক্টরেট, তার কথা মানেন না কেন? হুমায়ুন আজাদেরও তো কয়েকটা ডক্টরেট, তার কথা মানেন না কেন? ওটা না, আসলে নিজের সুবিধা মতো হলে মানবেন, নিজের সুবিধা হইতে মতো না হলে মানবেন না। এই তো ঘটনা হলো এটাই। এটা যার যার ব্যাপার। কারণ আমি বারবার কোরআনে শোনেন, আমি কিন্তু কোরআনের কিন্তু একটা বাক্য ঠিকই ফলো করি, হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আমি ফলো করি। ইকরার কিন্তু হিব্রু শব্দ মিকরা, দুটোর অর্থ এক। ইকরা মানে উপর, মিকরা মানে উপর। সমাজদারকে ইশারা দিলাম। ইকরা বিসমিকাল্লাযী খালাক। ইকরা আল্লাহ বলছে পড়ো, আমি পড়ি। আবার এটাও করে না, যারা পড়ে
আর মানে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়। আরবিটা ভুলে গেছি, কারণ কোরআনের এক্সাক্ট আরবি না বলে ওটা পাপ হয়, গুনাহ হয়। তার চেয়ে বড় কথা, গুনাহ হইলে আমার ক্ষতি হবে। আর আর যদিও আল্লাহর লাভ লস কিছুই না, আর গুনাহ হইলে আমার দুজকে পাঠাবে কিনা আল্লাহর ব্যাপার। কিন্তু এই মুসলমানদের সমস্যা হয়ে যায় ভুল করলে, আমাদের ধর্ম মামলা দিবে, তাই আয়াতটা বলতে গেলাম না। বলবে করোনার আয়াত ভুল বলছে কেন, দে ব্লাসফেমি আইনে মামলা। কারণ বাংলাদেশে 57 দ্বারা ব্লাসফেমির খালাতো ভাই, ব্লাসফেমি ডাইরেক্ট মৃত্যুদণ্ড, এই আর এটা হলো লাইফ টাইম জেল, এই ধর্ম বিরোধী আইন 57 দ্বারা, এগুলো ব্লাসফেমির খালাতো ভাই। 2 দিন পরে এটা ব্লাসফেমির পর্যায়ে চলে যাবে, বা গেছে। আর এখন তো ব্লাসফেমি দরকার নাই, আপনাকে পাবলিকে ব্লাসফেমি করে দেবে, জবাই করে দিবে। এই আওয়ামী লীগ সরকার না থাকলে আরও বেশি হবে। এখন আওয়ামী লীগ সরকার আমল ঘটেছে, এখন একটু কম, এখন হচ্ছে না, জবাই টবাই হচ্ছে না, গোলাগুলি হচ্ছে না, কাটিং কুটিং চাপা দিতে কোবায় না, কিন্তু শুরু হয়ে যাবে। এই সরকার আমলও আর দীর্ঘায়িত হলেও শুরু হবে, এই সরকার না থাকলে তো শুরু হবেই। যাই হোক, যা বলছিলাম যে আমি বাঙালি ভাই, যেমন বাঙালি গল্প পছন্দ করে। এবার ঠিক আছে না, এই যে সেদিন চায়ের দোকানে গল্পের সমালোচনা করলাম, গুজব যে তারা গীবত করে, আসলে এরা না গল্প করতেও জানে না। কারণ এখন তো গল্পের দিন শেষ। আগে কিন্তু মানুষ গল্প করত, মুরব্বীরা দেখবেন আগে গল্প করতো, সুন্দর সুন্দর গল্প করতো যেগুলো বইয়ে নাই। এখন তো এমনকি হাটে বাজারে এগুলো গল্প করতো, আমরা শুনতাম। আমার মনে আছে মুরব্বীরা গল্প করতো, আমরা শুনতাম। সেই গল্প এখন তো নাই, তাই তারা গীবত করা শুরু করে। কারণ যেহেতু গল্প নাই, গল্পর জায়গায় কী নিয়েছে গীবত। আর পুঁজিবাদের কাজ কি? পুঁজিবাদের কাছে পুঁজি ছাড়া কিছুই বোঝে না, গ্রাস করে ফেলেছে পুরো বাংলা, সারা পৃথিবী গ্রাস করে ফেলেছে। বাংলা তার বাইরে যাবে না, বাংলাদেশ। এখন বাঙালি বাচাল, কারণ কি? কারণ বাঙালি আমেরিকাতে যাক, বাঙালি সৌদি আরবে যাক, বাঙালি পৃথিবীর যেখানে যাবে সে গল্প করতে চায়। 2-4 জন ব্যতীত ডিফারেন্স, ওটা ব্যতিক্রম। ঠিক আছে, বাঙালি গসিপ করবে, গল্প করবে। এটা চাইনিজদেরও আছে গল্প করা, চাইনিজরা নিজেরা করে অন্যদের সাথে, চাইনিজরাও কিন্তু বাচাল, আরও বাচাল আছে সম্ভবত। আর ইউরোপের কোন দেশটা যেন বাচাল এই মুহূর্তে মনে পড়তেছে না। এগুলো এক একটা জাতির বৈশিষ্ট্য, তারা বাচাল, কথা বলবে বেশি। বাঙালিরা কিন্তু বাচাল, প্রচুর গল্প আছে এখানে। আপনি দেখবেন মাঝি মাল্লারা যেতে যেতে গল্প করে, শ্বশুর জামাই থাকলেও গল্প না থাকলে জিজ্ঞেস করে আব্বা আপনি কবে বিয়ে করছেন। এই গল্পগুলো এমনি চলে নাই, সরে নাই। কারণ হলো যে আসলে বাঙালি গল্পপ্রিয়, বাচাল হওয়া সবসময় ক্ষতিকর না, আবার সবসময় বাচাল থাকাও ভালো না। অনেক বাচাল কবি ছিল, আরবের অনেক কবি ছিল বাচাল, ইউরোপের অনেক কবি ছিল, তারা ছিল বাচাল, দার্শনিক একটা বাচাল ছিল। আবার কেউ ছিল নীরব, থাকতেই পারে ইতিহাসে এক রকম। তো বাংলা জাতির বৈশিষ্ট্য হলো বেশি কথা বলবে। তা বেশি কথা বলতে গেলে যদি আপনি স্টাডি না করেন, তাহলে আপনি কী বলতে হবে? মিথ্যা বলতে হবে, গীবত করতে হবে, এছাড়া আপনার বিকল্প নেই। আপনি যদি পড়েন, যেমন আমার গীবত করার সময় নেই ভাই। আমি গীবত কখন করবো ভাই? এখন আমাকে যদি কেউ প্রেমের প্রস্তাব দেয়, আমার তার সাথে দেখা করার সময় নেই। এই বুড়া বয়সে যদি, ওই যে কিছু লোক দেখলাম বুড়া বয়সে শেফুদার ভাড়া কচি প্রেম করে, আমাকে যদি এরকম কেউ অফার করে, আমার সময় নাই তার সাথে দেখা করার। ঠিক আছে, আমার সময়ই নাই, কারণ আমাকে স্টাডি করেই বেশি সময় ব্যয় করতে হয়। এখন তো শুধু বই না, এখন যেহেতু ইন্টারনেট আছে, প্রচুর অনেক ইনফরমেশন পাওয়া যায়। আপনি পরে পৃথিবীতে এই একটা জায়গা, জ্ঞান কখন আপনি শেষ করতে পারেন? আপনার বয়স, কারণ জ্ঞান তো দুর্নীতি করে ইনকামের জায়গা, জ্ঞান তো দুর্নীতি করার মতো, দখল করার মতো জায়গা নেই। এটা অর্জন করতে হবে, এবং এটা আপনাকেই করতে হবে। আপনি না এখানে সহকারী রাখতে পারবেন, না আপনার উপরে কারো রাখতে পারবেন, না আপনাকেই অর্জন করতে হবে জ্ঞান। মাঝখানে জায়গা নাই, মানে স্রষ্টাকে পেতে গেলেও মাঝখানে কিছু থাকে, জ্ঞান অর্জন করতে মাঝখানে কোনো কিছু না, ডাইরেক্ট আপনাকে ইনভলভ করতে হবে। তাই আমার ভাই সময় নাই, এখন আমার সময় নেই, গীবত করার সময় আমার নাই। আমাকে প্রতিদিন ফোন দিতেছে মানুষ, তোমার নামে এটা আমাকে বললো, আমি প্রসঙ্গ উল্টে ফেলি, আমি শুনিও না। আরে বাবা, যা বলতে দে, ওটা শুনতে গেলে ওটার সময় লস। তাহলে আমি আমার দুর্নাম শোনার সময় নাই, আমি আরেকজনের দুর্নাম কীভাবে করবো? কারণ যতক্ষণ দুর্নাম করবো ততক্ষণ আমি একটা বইয়ের 2টা পাতা পড়তে পারবো। যদিও এখন এই দেশের মানুষের বা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে আমি হচ্ছে একটা কি মানে ভদ্র ভাষায় পাগল বলে, আরও তো নেগেটিভ অনেক কিছুই বলে। এই গেলে এত কিছু করে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি করে না, ঘর করে না, ঢাকায় কিছু করে না, তার সঙ্গীদের এত কিছু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এক একজনের
জীবনের দর্শন তো আলাদা। যাই হোক, এটাও বাঙালির চরিত্র। বাঙালি এত গ্রিডি ছিল না। বাঙালির চরিত্র কিন্তু হাজার হাজার কোটি টাকা মালিক হইতে হবে, এটা কিন্তু বাঙালির চরিত্র না। বাঙালির চরিত্র হলো আমার গোয়ালে গরু থাকবে, পুকুরে মাছ থাকবে, আর গোলাতে ধান থাকবে, বাস। আর কিছু 2-4টা পোলাপান থাকবে, আমরা খুশি, আত্মীয় স্বজনে ঘুরবো বেড়াবো। এটাই বাঙালির অরিজিনাল চরিত্র। বাঙালির চরিত্র শিল্প আপনি দেখেন, এখনও বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠা পায় না। কারণ কি? কারণ বাঙালি তো শিল্প নির্ভর জাতি না, এরা কৃষি। ইউরোপের শিল্প কেন হয়েছে জানেন? কারণ তাদের আর বিকল্পই ছিল না। ইউরোপ যদি কৃষি নির্ভর দেশ করার সুযোগ থাকতো তারা করে ফেলতো, তাদের সে সুযোগ ছিল, প্রকৃতি তাদের সেই সুযোগ দেয় নাই। তাদের ছিল যাযাবরের জীবন। বাঙালি যাযাবর ছিল হয়তো 20,000 বছর আগে, বা মানে এই অঞ্চলের মানুষ যাযাবর ছিল হয়তো 10,000, 20,000, 15,000 বছর আগে। কিন্তু ইউরোপের যাযাবর ছিল খুব বেশি দিনের ইতিহাস না। কারণ হলো তাদের ওইখানে আবাদের সিস্টেম ছিল না, আমাদের ছিল। আমরা নদীমাতৃক কৃষি আমাদের। আমরা বাঙালি ভাই, আমরা বাঙালিই থাকতে চাই। বাঙালি হওয়ার মধ্যে তৃপ্তি আছে। আপনি দেখেন, নিজেকে একবার বাঙালি ভাবেন, দেখবেন নিজেকে উঠুলু মনে হবে না। ওই যে এক বেকুব জেল থেকে এসে বলছে, আমরা এই দেশে উঠুলু থাকতেছে না। আরে বেকুব, তোকে কে বলছে তুই এই দেশে উঠুলু? আমাকে কেউ বলতে পারো আমি উঠুলু? এই বেকাটা, আমার বাড়ি নাই, তারপরেও কি আমি নিজের উঠুলু মনে করি বাংলাদেশে? পৃথিবীর অনেক দেশে গিয়ে আমি 5 স্টার হোটেলে থাকি, নিজেকে কখনো তৃপ্তি পাই না, আমি শান্তি পাই না ভাই। কারণ আমি বাঙালি, বাংলাদেশকে আমার ভালো লাগে, আমাকে ভালো লাগে আমার এই বাংলাদেশ। আমার যদি জীবন নাশের হুমকি না থাকতো, আমি কখনো এই দেশ ছেড়ে যেতাম না, বা যাব না। আমার জীবনের উপরে থ্রেট না হলে আমি এই দেশ ছাড়তামই না। মানে ছাড়া আকাঙ্ক্ষাও আমার কোনো দিন আসতো না। হ্যাঁ, ছোটোবেলায় আকাঙ্ক্ষা ছিল, যখন জ্ঞান কম ছিল, বিদেশে যাব, অনেক ধনী হব, স্বপ্ন। এগুলো এখন কাজ করে না। ওগুলো ওই চিন্তার সাথে, ওটা তো অপরিপক্ক চিন্তা ছিল। যা বলছিলাম, আমরা আসলে বাঙালি। আবার এই যে গীবত করা কিন্তু বাঙালির চরিত্র না, গল্প করা বাঙালির চরিত্র। এগুলো বাঙালিদের মধ্যে কীভাবে ঢুকলো আমি জানি না। সাম্প্রদায়িকতা কিন্তু বাঙালির চরিত্র না। বাঙালির চরিত্র অসাম্প্রদায়িক। আমি 30 বছর আগেও দেখেছি হিন্দু মুসলমান একসাথে বসে খেত। আমি 30 বছর আগেও দেখেছি ঈদে পুজোয় একজন আরেকজনের বাড়িতে যায়। মাত্র 30 বছর আগে আমাদের মগজেই ছিল না যে হিন্দুরা আমাদের কেউ না, বা হিন্দুরা মনে করে, যেমন হিন্দুরাও এখন সাম্প্রদায়িক হয়ে গেছে। কেন? এটা হওয়ার কথা ছিল না। তারাও বাঙালি, আমরাও বাঙালি। যেখানে আমি বাংলা ভাষায় কথা বলার জন্য 400 মাইল দূরে চলে গেছিলাম, একটু ভাত খাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, তাহলে আমরা ভাই। ফাইনালি আপনি দেখেন, আপনি আরবদের হতে পারবেন না, আরব হতে পারবেন না। আপনি কয়জন বাঙালি 4টা বিয়ে করে? আমার এখানে একাধিক বিয়ে করা অসভ্য, সামাজিকতা মনে করে একসাথে 3-4টা বউ রাখে, তাদেরকে মানুষ ভালো মনে করেন না। আমাদের সমাজে ধর্মীয় আইন, বাংলাদেশের আইন এবং ইসলাম ধর্ম এটা বৈধ, কিন্তু সামাজিকভাবে আপনি যত মারেন, ভালো চোখে দেখেন না তাদের মানুষ। যার বাপ 4টা বিয়ে করছে, তারপর কাছে মানুষ মেয়ে দিতে চায় না। সত্য না মিথ্যা? আপনারাই বলেন। যার বাবা 4 বিয়ে করেছে, তার ছেলে গেছে, কেউ মেয়ে বিয়ে করাতেছে না। এবং জানার কয়েকটা বিয়ে হয়েছে, তার মেয়েরও কেউ বিয়ে করাইতেছে না। কারণ কি? কারণ সামাজিকভাবে আমরা এটা অভ্যস্ত না। আরবরা পারে। আরবরা একজনের বউ আছে, রানিং বউ, বুঝছেন তো? মানে আমি আমার বাদের আঞ্চলিক কারেন্ট বউ আর কি, তারে বিয়ে করতেছে আরবরা। পাকিস্তানটা কারেন্ট বউরে বিয়ে করতে, একজনের বউ আছে 50টা বিয়ে করতে। এরকম মানসিকতা আছে আরবরা। আরবরা এটা বেশি, পাকিস্তানিদের আছে। যেমন সর্বশেষ প্রমাণ হচ্ছে ইমরান খান, যেটা নিয়ে মামলা হচ্ছে, তার বিয়ে নিয়ে মামলা, জেল খাটতেছে। এই বিয়ে একবার কোর্টে উঠে, আরেকবার নামে। এই বিয়ে বৈধ না অবৈধ, মামলা হয়েছে বিয়ে অবৈধ বিয়ের কারণে। আরেকজনের বউকে সে বিয়ে করছিল, ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাই, একটা লোকের বউ আছে, একটা লোকের তালাকও দেয় নাই, একটা লোকের বউ সে, তখন আপনি কিভাবে তাকে বিয়ে করেন? এগুলো আমাদের বাঙালির সংস্কৃতিতে যায় না। হ্যাঁ, ব্যভিচার আছে,
ব্যভিচার আলাদা জিনিস, পরকীয়া আলাদা জিনিস। পরকীয়া আলাদা জিনিস আর বিয়ে আলাদা জিনিস। পরকীয়া টোটালি আলাদা। অবশ্য পরকীয়ার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, রুবায়েত ফেরদৌস স্যার বলেছিলেন, জার্নালিজমের অধ্যাপক, তিনি বলেছেন যে পরকীয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমি জানি না এই বিষয়ে অনেকে একমত হবেন কিনা, আপনাদের মনে আছে কিনা জানি না। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে বাংলাদেশে, কিছুদিন টক অফ দ্য কান্ট্রি ছিল। যাই হোক, যা বলছিলাম, আমরা বাঙালি, আমরা গান পছন্দ করি। আপনি দেখবেন যত কথাই বলেন, এই সালাফিদের কারণে কিছু মানুষ বাদ্যযন্ত্রের বিরুদ্ধে লাগছে। তাছাড়া বাঙালি এখনও দোতরা বাজাইলে, একটু বাঁশির টান দিলে, একটা ভালো গান গাইলে বাঙালি এখনও থমকে দাঁড়ায়। বাঙালি এখনও হাডুডু খেলায়, একটা গ্রামে হাডুডু খেলা দেন আর সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট খেলা দেন, হাডুডু খেলায় লোক বেশি হবে। নিশ্চিত থাকেন হাডুডু খেলায় বেশি হবে। আপনি এক জায়গায় নিয়ে আসেন ভারতের বিখ্যাত গায়িকা বা আমেরিকার বিখ্যাত গায়িকা, আরেক জায়গায় আপনি যাত্রা দেন, যাত্রাপালা করেন, দেখেন বাঙালি কোথায় যায়। যাত্রাপালা বলতে আমি নাচ গানের কথা বলি নাই, যাত্রা বা অন্যান্য গানের অনুষ্ঠান দেন। আপনি মমতাজারি নিয়ে যান, আরেক পাশে নেবেন হলো আমেরিকার বিখ্যাত সঙ্গীত শিল্পী নিয়ে, আপনি যে কোনো উপজেলা লেভেলে যান, মমতাজের 4/1 লোক ওইখানে থাকবে না। মমতাজের এখানে এত লোক হবে যে ওই আমেরিকা বা ভারতের বিখ্যাত শিল্পী, আমি তাদের হেয় করার জন্য বলতেছি না, এটাই তো মানে আমরা বাঙালি, সেই জন্য বলতেছি। হাডুডু খেলায় আপনি দেখেন তো দাঁড়ান কিনা, কোথাও হাডুডু খেলা হচ্ছে, একটু দাঁড়ায় থাকেন না? কেন থাকেন? কারণ আপনি বাঙালি। হাডুডু খেলার বয়স দিয়ে বাঙালির বয়স বের করা যায়। এই হাডুডু, গোল্লা ছুট, এগুলো বয়স কত জানেন খেলার? হাজার হাজার বছরের। আর এগুলো খেলার দায়িত্ব, এগুলো খেলার সত্য কেউ দাবি করে নাই এখনো। এই হাডুডু খেলা, গোল্লা ছুট খেলা, এটা আমি বিএনপিপন্থী লেখকের, আমার নাম মনে নাই, বিএনপির বড় নেতার বইয়ের লেখা, যে বিএনপিপন্থী এক বিখ্যাত ব্যক্তি, আমার নামটা মনে পড়তেছে না রে ভাই, বইটা খুঁজতে হবে। তার বই পড়েছি, বললেন না যেটা আবার এই ভারতীয়রা লেখছে, হিন্দুরা লেখছে, মুসলমান এবং বিএনপি করা লোক। তার বইয়ে পড়েছি যে বাঙালিদের গোলা ছুট এবং কানামাছি খেলা এবং এই কি বলে কানামাছি না রে, গোলা ছুট আর ইহারে কি হাডুডু খেলা, এগুলোর বয়স 3000 বছর। তার মানে আমাদের বয়স এত, এই বাঙালির বয়স ইতিহাসও এরকমই। আসলে আমরা বাঙালি। আমরা দেখুন যত আধুনিক ছেলে হোক, কিছু গর্দব ছাড়া, ফ্ল্যাটে বাস করা কিছু ফার্মের মুরগি ছাড়া, এগুলো তো ফার্মের মুরগি আজকাল, ফ্ল্যাটে বাস করা ফার্মের মুরগিগুলো ছাড়া যাদের সাথে মাটি মানুষের যোগাযোগ আছে, তারা দেখবেন হাডুডু খেলা দেখলে থেমে যায়। কারণ কি? কারণ সে বাঙালির বাচ্চা। ফাইনালি আমি বাঙালি, আমি আগে বাঙালি, পর অন্য কিছু। আপনি যত কথাই বলেন, এখন আপনি যাহা মন চায় তাহা মনে করতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করলে আমার কিছু করার নাই, কিন্তু আমি আমার অস্তিত্বকে অস্বীকার করতে পারবো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষায়, আমি আগে বাঙালি, পর অন্য কিছু।